নমস্কার। 14ই আগস্ট ঠিক কি পাওয়া গেল মধ্যরাত্রে? তো মধ্যরাত্র কথাটা আসছে বুঝতেই পারছেন ভারতবর্ষের স্বাধীনতার প্রসঙ্গে। তো ভারত স্বাধীন হয়েছিল মধ্যরাত্রে, ফ্রিডম অ্যাট মিডনাইট, এবং নেহেরু একটা বক্তৃতাও দিয়েছিলেন। তো নেহেরুর জমানা শেষ, এখন নেহেরু আউট, হিন্দুত্ববাদ ইন, সে তো সবাই জানেন। এছাড়াও 14ই আগস্ট আরেকটা ঘটনা ঘটেছিল বছর দুই আগে। অভয় আন্দোলনকে কেন্দ্র করে রাত দখল বলে একটা জিনিস হয়েছিল। তো এই দুটোকে মিলিয়ে মিশিয়ে আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল রাত দখলের ডাক দিয়েছিলেন 14ই আগস্ট। তো সেটারও একটা খুব কায়দা করা নাম ছিল, এই ফ্রিডম অ্যাট মিডনাইটের সঙ্গে মিল দিয়ে করা হয়েছিল ফ্রিডম বিয়ন্ড মিডনাইট। ওদিকে ফ্রিডম মানে কিন্তু আজাদি, স্বাধীনতা। তো কি আজাদির ডাক দিয়েছেন, আজাদিকে তো ওরা খুব খারাপ জিনিস বলে ভাবেন। যাই হোক, ডাক দিয়েছিলেন ফ্রিডমের, আজাদির নয়, এটাও বলতে হবে যে ইংরেজিতে বলেছিলেন, সে খুব ভালো জিনিস। তো তাতে অনেকগুলো দাবি টাবি ছিল, সেগুলো আমি সব বুঝিনি। একটা জিনিস বুঝেছিলাম যে মেয়েদের সুরক্ষার একটা বিষয়, তো সেই নিয়ে মাননীয় মন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেছিলেন। সরকারের দায়িত্বই হচ্ছে সুরক্ষা দেওয়া, সরকার এখন সুরক্ষা দিচ্ছে, আর কোনো চিন্তা নেই, এই ছিল মোদ্দা থিম। তো তারপর উনি ডাক দিয়েছিলেন রাত দখলের, যেটা আপনাদের আগে বলেছিলাম, এও বলেছিলাম যে কি কেমন হলো সেটা আপনাদের বলবো। তো সেই রাত দখলের দেখলাম ওমা তেমন কোনো প্রচার টোচার নেই, একটাই মাত্র অনলাইন মিডিয়া কভার করেছে। এছাড়াও চেনা পরিচিত এক আধজন লোক যারা দেখেছেন তারা ছবি টবি দিয়েছেন। তো ফলে নিখুঁত বলছি সে কথা বলতে পারবো না, কিন্তু দেখলাম যে অনেক পুলিশ আছে, ছবিতে যা দেখলাম অনেক পতাকা আছে ভারতবর্ষের, কিছু ম্যাটারোর আছে এবং তেড়ে হিন্দি গান বাজছে, এবং অবশ্যই সঙ্গে কিছু মহিলা আছেন, খুব একটা কম নয়, যদিও সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বা সারা কলকাতা ব্যাপী কিছু হচ্ছে না, কিন্তু 200-400 মহিলা আছেন। তার মধ্যে অনেকেই বেশ সিনেমা টিনেমা করেন, তো তাদেরকে অনেকে বিখ্যাতও বলেন। আমি ব্যক্তিগতভাবে সিনেমা করলে বিখ্যাত বলে মনে করি না। ও টিভি সিনেমায় অনেক লোকই মুখ দেখান, তাদের অভিনয় ক্ষমতা আমার বিস্তর জানা আছে। তো যাই হোক, সাধারণ অর্থে সিনেমায় মুখ দেখিয়েছেন এরকম কিছু লোকজন আছে, তাদেরকে সবাইকে আমি একদম নামে চিনি এরকম না, ফলে কে কে আছেন বলতে পারবো না। তো এইটা খুব খারাপ লোক হয়নি, যা বললাম 200-400 লোক হয়েছে, ম্যাটাডোর পুলিশ মিলিয়ে আরও বেশি হয়েছে। তো এটা ভালো, সব সাফল্যমণ্ডিত হয়েছেই বলা যায়। অগ্নিমিত্রা পাল এর আগে, এটাও আগের দিন বলেছিলাম, যে অভয় আন্দোলনের সময় অনেকবার গো ব্যাক ধ্বনির শিকার হয়েছেন। আন্দোলন যারা করছেন সেই মেয়েরা অথবা ডাক্তাররা, তারা কেউই ওকে ঠিক আন্দোলনের শরিক বলে মেনে নেননি। তো ফলে এটা একটা মধুর প্রতিশোধ বলা যেতে পারে, একদম নিজের রাত দখল, নিজের উদ্যোগে, নিজের লোকজনকে নিয়ে আটকাবে কে। মানে এইবার দেখে শুনে মনে হলো যে সমস্ত কিছুই যেহেতু নিজেদের নিয়ন্ত্রণে, সরকার নিজেদের রাত দখল নিজেদের, ফলে নারী সুরক্ষা আটকাবে কি, এরকম একটা বার্তা পাওয়া গেল, আমি পেলাম অন্তত। তা সেই সুরক্ষাটা ঠিক কীরকম হচ্ছে, তাই সুরক্ষার প্রথম নমুনা পাওয়া গেল যাদবপুরে। 2 বছর আগে অনেকেই রাত দখল করেছিলেন, ওই যারা করেছিলেন তারা অনেকেই অগ্নিমিত্রাকে গো ব্যাক ধ্বনি দিয়েছিলেন। তাঁদের একটা ছোট্ট অংশ, কিছু কিছু মহিলা একটা যাদবপুরে জমায়েতের ডাক দিয়েছিলেন ওই 14ই আগস্ট রাত্রিবেলায়। তো সেখানে রাম কে নাম আর হায় রাম নামে দুটো বিখ্যাত চলচ্চিত্র দেখানোর কথা ছিল। কেন হিন্দি দেখাচ্ছেন জানি না, আবার সামনে রাম আছে, কিন্তু দেখা গেল যে এরাম তো সেরাম নয়, মানে সবাই সেটা জানেন। এমনকি পশ্চিমবঙ্গের প্রশাসনের মাথাদের আমরা যাই ভাবি না কেন, ওরাও খবর রাখেন। ফলে পুলিশ ওদের পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওরা লিখেছেন, আমি তো পুলিশের চিঠি দেখিনি, যে এইসব সিনেমা দেখালে খুব গোলমাল হতে পারে, এবং সঙ্গে এও জানিয়েছেন যে অনুষ্ঠানটা করাই যাবে না। তো ফলে বোঝা যাচ্ছে ওদের যথেষ্ট বুদ্ধি, কারণ ওরা পরিষ্কার বুঝে গেছেন যে কলম যেমন তলোয়ারের থেকে বেশি শক্তিশালী, একইভাবে ডিমের থেকে কিন্তু সিনেমা বেশি শক্তিশালী। তো সব মিলিয়ে সিনেমাটা দেখাতে দেওয়া হয়নি, অনুষ্ঠানটাও হয়নি, 2-1 গিয়েছিলেন, গান টান গিয়ে ফিরে এসেছেন দেখলাম। তো সব মিলিয়ে যেটা বুঝলাম যে সুরক্ষার একদম হদ্দমুদ্দ হচ্ছে, মানে মেয়েরা জমায়েতি করতে পারছেন না, সিনেমা দেখানোর কথা ছেড়ে দিন, এর থেকে ভালো সুরক্ষা তো আর কিছু হতে পারে না। জমায়েতি যদি না করতে দেন তাহলে আর কে এসে তাদের উপর হামলা করবে, ফলে চিন্তার কিছু নেই, সুরক্ষা ভালোই হচ্ছে। খালি বছর 2 আগে যদি এরকম ঘটতো তাহলে কি হতো ভেবে দেখুন। মেয়েরা জমায়েত করতে চাইছে, পুলিশ অনুমতি দিচ্ছে না, তখন প্রতিবাদের ঝড় বইতো, ডিম মিডিয়া একদম থর থর করে কেঁপে উঠতো প্রতিবাদে। বিশেষজ্ঞ থেকে মনস্তত্ত্ববিদরা অবধি বাইট দিতেন। তো বিশেষজ্ঞদের মধ্যে নানা রকম বিশেষজ্ঞ আছেন, যারা একবার এআই বিশেষজ্ঞ থেকে শুরু করে অন্য দিন সমর বিশেষজ্ঞ হয়ে যান। তারা হয় এআই কিংবা যুদ্ধ নিয়ে জ্ঞান দিতেন, এছাড়াও পুলিশের কর্তারা থাকতেন,
তারা হইচই করে দিতেন এভাবে, এতে কী করে জাতীয় নিরাপত্তা ব্যাহত হচ্ছে। এছাড়াও রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকতেন, তারা কি বলতেন তো কিছু বোঝা যায় না, কিন্তু খুব চেঁচাতেন। আর মনস্তত্ত্ববিদদের কথা যে বললাম, তারা কি বলতেন, তারা বলতেন রাষ্ট্রের কীরকম গভীর অসুখ, বলে গলা নামিয়ে কিছু একটা কথা বলতেন। হাইকোর্টে কেস পেশ হতো, অনেক কিছু হতো আর কি। কিন্তু এখন কিছু হতো না, কারণটা আপনারা বুঝতেই পারছেন, নারী সুরক্ষার একদম হদ্দমুদ্দ হচ্ছে। যদি মেয়েরা বেরোতেই না পারে, জমায়েতি করতে না পারে, সুরক্ষা তো বাড়িতে থাকলে হবেই, ফলে নারী সুরক্ষার হদ্দমুদ্দ হচ্ছে। তো এইটা তার একটা চিত্র। তো দ্বিতীয় আর একটা চিত্র দেখলাম ওই 14ই আগস্টই, মানে গতকালই, অভয়া সংক্রান্ত নারী সুরক্ষার চিত্র। তো আপনারা সবাই জানেন যে পানিহাটির বিখ্যাত বিধায়িকা এবং তার স্বামী অভয়া প্রসঙ্গে নানা রকম ন্যায় বিচারের কথা বলেছিলেন, শুধু বলেছিলেন না, বলেই আসছিলেন। তাই একটা, তার মধ্যে অনেকগুলো বলেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে ড্রেনের জলে চোবাবেন বলেছিলেন। 2 হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো এক ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়, জীবনে তখনই প্রথম নামটা শুনলাম, তিনি নাকি আরজি কর কাণ্ডের মূল চক্রী। 3, সিবিআই এর লোকেরাও নাকি চক্রান্তে না জড়িত, তারাও ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিচ্ছে। তো এইসব অনেক কিছু বলেছিলেন। তো এই সব করে আমরা, তিনি অভিযোগ করেছিলেন যে সুরক্ষা, নারী সুরক্ষার কথা যদি বলেন বা ন্যায় বিচারের কথা যদি বলেন, সেসব কোথায়, নতুন সরকার দিচ্ছে না। তা 14ই আগস্টই জানতে পারলাম, হয়েছে আসলে 13ই আগস্ট, যে পানিহাটির বিখ্যাত বিধায়ক নির্মল ঘোষ পুলিশের হাতে গ্রেপ্তার। তো তাই নিয়ে তো ডিম মিডিয়া ফেটে গেল। মানে আমি ডিম মিডিয়া দেখি না, কিন্তু ইন্টারনেটে দেখলাম ওরা অনেক পোস্টার টোস্টার ছড়িয়েছে। তো আমার ব্যক্তিগতভাবে ধারণা ছিল, আগের দিন এটাও বলেছি, যে কেসটা দেখছে আসলে সিবিআই, নির্মলবাবু খুনের সঙ্গে জড়িত এই অভিযোগ তো কখনো শুনিনি। যে অভিযোগটা শোনা যাচ্ছিল, যে যেটুকু শুনেছি, যে এটা উনি নাকি তাড়াহুড়ো করে লাশ পুড়িয়ে দিয়েছিলেন। তো এটা একটা খারাপ জিনিস হতে পারে। এবং পানিহাটির বিধায়িকাকেও বললাম যে নির্মলবাবু অমুকের পিঠ চাপড়ে বলেছিলেন ওয়েল ডান। তো ওয়েল ডান বলা কবে থেকে অপরাধ আমি জানি না, যাই হোক, সে অন্য কথা। তো কিন্তু খুনের সঙ্গে এর কি সম্পর্ক? তো সিবিআই তাছাড়া এটা তদন্ত করছিল। তো তারপর ভাবলাম কি জানি, তো ডিম মিডিয়ার গল্প হলেও আমার বিশ্বাস করা উচিত না, কিন্তু তাহলেও ডাবল ইঞ্জিন সরকারের কারবার, হয়তো পুলিশই এখন সিবিআই, হয়তো বোঝাপড়া হয়ে কাজকর্ম করছে। কিন্তু ওমা কোথায় কি, তারপর দেখি এ হচ্ছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 25টা সুটকেস নিয়ে পালানোর মতো গল্প। ডিম মিডিয়া বলেছিল 25টা সুটকেস নিয়ে তিনি বিদেশে পালিয়েছেন, তারপর দেখা গেল তিনি সংসদে গিয়ে ভাষণ দিচ্ছেন, এমনকি কলকাতাতেও ফিরে এসেছেন। 25টা সুটকেস রাস্তায় ফেলে দিলেন কিনা আমাদের জানা নেই। একজন আবার বলছিলেন 25টা সুটকেস কোথায় কোথায় ড্রপ করতে করতে যাবেন, তার কাছে কোত্থেকে তথ্য গেছিল আমরা জানি না। যাই হোক, আজকে সুটকেসের গল্প হচ্ছে না, আজকে সুরক্ষার গল্প হচ্ছে। তো এখানেও দেখলাম কোথায় কি। তো তাঁর আইনজীবী, তিনি দিনের শেষে জামিন পেয়ে গেলেন। তার আইনজীবী ঠিক ওই কথাটাই বলেছেন, যেখানে সেখানে এরকম আধা কাচরা বিচার করছি বললেই তো হয় না, কেসটা সিবিআই দেখছে, অন্য কোর্টে বিচার হচ্ছে, এবং সরকার পক্ষ সেটা সোনামুখ করে মেনেও নিয়েছে, কিচ্ছু আপত্তি করেনি, ফলে জামিন হয়ে গেছে। ফলে আগের দিনই যেটা বলেছিলাম, পরের দিনই যে সেটা ফলে যাবে বুঝিনি। বাচ্চাদের হাতে যেরকম ঝুমঝুমি ধরিয়ে দেওয়া হয়, সেরকম প্রিয় কাকিমা ও তাঁর অনুগামীদের একটা ন্যায় বিচারের প্রহসন ধরিয়ে দেওয়া হয়েছে, ঝুমঝুমির মতো, নাকের বদলে নরুন। তো মমতাকে না পারি, আবেশকে না পারি, সিবিআইকে না পারি, নির্মল ঘোষকে তো হাজতবাস করালাম, সে খুনের সঙ্গে জড়িত থাক না থাক। তো এই গল্পটা ডিম মিডিয়া কাকে কাকে খাইয়েছে জানি না, ওনাদের তো ভালোই খাইয়েছে বুঝতে পারছি। ওনাদের যে অনুগামী যারা আছে তাদের খাইয়েছে কিনা, যারা ওকে মাথায় তুলে রেখেছিলেন সেটা আমি জানি না, খাওয়াতেও পারে। কিন্তু সব মিলিয়ে যেটা বোঝা গেল, যে একদম ন্যায় বিচার সুরক্ষা যদি যাই বলেন, তার একদম হদ্দমুদ্দ হয়ে গেল। আরেক দফা, আরেকটা প্রত্যক্ষ প্রমাণ আমরা পেয়ে গেলাম, যে এর থেকে ভালো ন্যায় বিচার সুরক্ষা আর কিছু হতে পারে না। আবেশ বন্দ্যোপাধ্যায় না হোক, মমতা বন্দ্যোপাধ্যায় না হোক, সিবিআইয়ের সীমা পাহুজা না হোক, নির্মল ঘোষ তো জেলে গেছেন, ছাড়া পেয়ে গেছেন, তাতে কি আছে, অভিযোগটাও করা যায়নি তার বিরুদ্ধে, কিন্তু জেলে তো গেছিলেন বাবা। এর থেকে বড় সুরক্ষা আর কিছু হতে পারে না। এবং অভয়ার ন্যায় বিচার হয়ে গেছে মোটামুটি, আমরা ধরে নিতে পারি, পুরোটা না হলেও অর্ধেকটা অন্তত। তো এইভাবে সুরক্ষা দিয়ে 14ই আগস্ট দিনটা শেষ হবে ভাবছিলাম, 15ই আগস্ট আসবে, কিন্তু দিনের শেষে দেখা গেল যে চমকের কোনো শেষ নেই। সংস্কৃতে যাকে বলে এহ বাহ্য, সব থেকে ভালো সুরক্ষা আমরা তখনও দেখতে পাইনি, যেটা দেখলাম প্রায় মধ্যরাতে। তো সেটা কোত্থেকে এলো, সেটা এলো কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সার্কিট হাউসে ছিলেন গতকাল রাত্রিবেলা। আমার জানার কথা না উনি কোথায় থাকেন, কে খোঁজ রাখে, কিন্তু জানলাম কি করে, কারণ আপনাদের মনে থাকতে পারে এর আগে কৃষ্ণনগরের কোনো একটা এলাকার পুলিশ তাকে হাজিরা দিতে বলেছিল। তো
তো তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে যে তাঁর নিরাপত্তার একটা সংকট দেখা দিতে পারে। তো সুপ্রিম কোর্ট তাকে খুব বড় গলায় বলেছিল পর্যবেক্ষণে যে ফ্রিডম ফাইটাররা গুলি খেয়েছেন আর আপনি ডিম খেতে ভয় পাচ্ছেন। তো উনি তারপর আর কী করেন, ফ্রিডম ফাইটার সেজে সোজা চলে গেলেন কৃষ্ণনগরে, চলে গিয়েছিলেন, মানে উনি নিজেই বলেছেন, কোথায় বলেছেন সে প্রসঙ্গে আসছি। তো তিনি অকুতোভয় হয়ে চলে গিয়েছিলেন কৃষ্ণনগরে হাজিরা দিতে, এবং সেখানে গিয়ে তিনি সার্কিট হাউসে ছিলেন, এমপি হিসেবে সার্কিট হাউসে থাকতে পারেন। তো সেখানে কি হলো, সেখানে একা মহিলা সার্কিট হাউসে না, ডিম নয়, কিন্তু সার্কিট হাউসের বাইরে রাত্রির বেলা জমা হয় শ্রীরাম, জয় শ্রীরাম ধ্বনি দেওয়া একটা দঙ্গল। জানলাম কি করে, আগের খবরগুলো যেভাবে জানলাম, কারণ উনি ওখান থেকে আবার লাইভ করেছেন ফেসবুকে, আমি আর দেখাচ্ছি না, যার খুশি ওনার ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে পারেন। তো তারা বাইরে উন্মত্তের মতো জয় শ্রীরাম ধ্বনি দেখাচ্ছিলেন, উনি দেখাচ্ছিলেন যে ওনার জানলা থেকে একটা রাস্তা বেশ খানিকটা চলে গেছে, তারপর সার্কিট হাউসের গেট, তার ঠিক বাইরেই জয় শ্রীরাম বলে এক দঙ্গল লোক চেঁচামেচি করছে। আর এইটাই কিন্তু শেষ নয়, উনি কেন দেখাচ্ছিলেন, তো লোকে তো স্লোগান দিতেই পারে, উনি তো ঘরের ভিতরে বসে আছেন। ঠিক এই সময়, মোক্ষম সময়, রাত 11টার সময় ওকে কর্তৃপক্ষ ফোন করে বলে উপরতলা থেকে চাপ আছে, এবং তারা একটা চিঠিও দেয়, বলে সার্কিট হাউস ছেড়ে দিতে হবে। কেন দিতে হবে না, মেনটেন্যান্সের জন্য নাকি ছেড়ে দিতে হবে। ভাবুন, একজন সাংসদ যিনি এসে ঢুকেছেন রাত্রিবেলা থাকবেন বলে, মধ্যরাত্রের ঠিক আগে তাকে বলা হচ্ছে চিঠি দিয়ে যে মেনটেন্যান্সের জন্য নাকি এক্ষুনি সার্কিট হাউস ছেড়ে দিতে হবে। কখন না, যখন বাইরে কিছু লোক জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। তো এর থেকে ভালো নারী সুরক্ষা আর কিছু হতে পারে বলে মনে হয় না। তো একদিকে একজন মহিলা সাংসদকে মধ্যরাতে, মহিলা শুধু নন, মহিলা সাংসদ, তাকে মধ্যরাতে ঠেলে জয় শ্রীরাম বাহিনীর হাতে তুলে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা চলছে, কিছু একটা যদি করে এরকম করা যায়, আহা কি আনন্দ আকাশে বাতাসে। অন্যদিকে শহর কলকাতায় একজন মন্ত্রী অভিনেত্রীদের নিয়ে সুরক্ষা মিছিল করছেন। তো নারী সুরক্ষার এর থেকে ভালো উদাহরণ আর কী হতে পারে। এবং আগেই প্রথমেই যেটা বললাম, তাঁর কর্মসূচির আবার নাম ফ্রিডম বিয়ন্ড মিডনাইট, একদম আদর্শ নাম। মধ্যরাত টপকে কীভাবে স্বাধীনতা নেমে আসছে পশ্চিমবঙ্গের বুকে, কিভাবে নেমে আসছে স্বাধীনতা পশ্চিমবঙ্গের বুকে, তার আদর্শ উদাহরণ হিসেবে রইলেন যাদবপুরের যে মেয়েরা সিনেমা দেখাতে গিয়েছিলেন, জমায়েত করতে গিয়েছিলেন, যে মহুয়া মৈত্র যিনি সার্কিট হাউসে পুলিশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তাঁরা, এরা প্রায় এখন স্বাধীনতা সংগ্রামের মতোই লড়ছেন নিজেদের গলার আওয়াজ তোলার জন্য। তার জন্য বাধা আসছে, বিঘ্ন আসছে। মহুয়া মৈত্র কী আসছিল সেটা আমি বলতে পারবো না, কিন্তু বাধা বিঘ্ন প্রায় ফ্রিডম ফাইটারের জায়গায় পৌঁছে যাচ্ছেন, সেটা ভালো জিনিস। এও একরকম সুরক্ষাই বটে, কারণ আগে মাতঙ্গিনী হাজরা জানতেন যে ভারতীয় পতাকা তোলার জন্য, রাষ্ট্রীয় পতাকা তোলার জন্য তাকে গুলি খেতে হয়েছিল। তো এখন পুলিশ আটকাচ্ছে, এখন ডিম খাওয়ার ভয় হচ্ছে। তো সুপ্রিম কোর্ট বলেছিল ফ্রিডম ফাইটাররা গুলি খেয়েছেন, আপনাদের কি ভয়? তো তারা সত্যি সত্যি অকুতোভয় হয়ে এই কাজকর্মগুলো করছে। তো মেয়েরা যে সত্যি সত্যি এরকম শক্তিশালী হয়ে উঠছেন, এটা তো মেয়েদের সুরক্ষারই কাজে লাগবে। ফলে এর থেকে ভালো সুরক্ষা আর কিছু হতে পারে না, এইটা আমাদের ধরে নিতে হবে। তো এইটা দিয়ে মানে দিন শেষ হচ্ছিল রাত্রির 12টার সময়। তো এর মাঝখানে না, সব শেষে একটু ফেসবুক দেখছিলাম, সেখানে দেখলাম আরেকজন খ্যাতনামা মহিলা সায়নী ঘোষ মধ্যরাতে আর কোথাও কিছু নেই, হিন্দি গান গেয়ে ফেসবুকে পোস্ট করেছেন। তা তুমি যা খুশি গাইবেন, সিনেমার গান গাইবেন, ঠুংরি গাইবেন, নৃত্য করবেন, গজল গাইবেন, শায়েরি পড়বেন, যা খুশি বলবেন, সেটা বলার কিছু না। কিন্তু ওটা তথাকথিতভাবে স্বাধীনতা সংক্রান্ত গান। এবং যে জন্য আমি বলছি, পোস্টের উপর আমি যখন লেখা দেখলাম জয় হিন্দি। মানে ভাবুন, পরের ধাপটাও আমরা বুঝতে পারছি যে সুরক্ষা তো পুরো এসে গেছে, এইবার আসতে চলেছে হিন্দি। তো এইবার আশা করা যায় 15ই আগস্ট সারাদিন ধরে নানা রকম সিনেমার গান বাজবে, হিন্দি সিনেমার গান। সুরক্ষার পাঠ তো মিটেই গেছে, স্বাধীনতাও হয়ে গেছে। এবার ওই যে নায়করা আছেন না, একজনকে দেখেছিলাম হাতে টিউবওয়েল নিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে ভারতবর্ষ স্বাধীন করছেন, তো সেই নায়কদের গান এখন বাজবে। মুক্তির মন্দির, সোপানো তলে ইত্যাদি যে গান টানগুলো শুনতাম, এগুলো আউটডেটেড, ব্যাকডেটেড হয়ে গেছে। নারী সুরক্ষা যখন ছিল না তখন এই গানগুলো গাইতে হতো। এখন আশা করছি সারাদিন ধরে অন্যরকম গান চলবে, হিন্দি সিনেমার গান চলবে। এবং ভারতবর্ষের যে বীররা আছেন, যারা স্বাধীনতার আগে তো নয়, স্বাধীনতার আগে ব্রিটিশের বিরুদ্ধে তো কখনো দাঁড়াননি, এমনকি বহুদিন পর্যন্ত কখনো তেরঙ্গা পতাকা তুলতেন না, তারা নাকি সারা কলকাতা, সারা ভারতবর্ষকে ঘর ঘর তিরঙ্গা করে দেবেন। এই দেশভক্তি তাদের কাছ থেকে শিখতে হবে,
যারা মুচলেখা দিয়েছেন, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি, ব্রিটিশের পদলেহন করেছেন, তাদের কাছে এগুলো শিখতে হবে, কারণ জমানা বদলে গেছে। তা আসুন আমরা সবাই মিলে শিখে নিই, ভাববেন না নিন্দে করছি, আসুন সবাই মিলে ওদের কাছ থেকে শিখে নিই। এবং যদি এই বাণীতে আপনি অনুপ্রাণিত হন, যেটা প্রত্যেক দিন বলি, সাবস্ক্রাইব করুন, হাইপ করুন এবং চ্যানেলটা রোজ এসে দেখে যান। আর পুঁটি নামের উল্টো দিকে আমাদের যে দোকান আছে কলেজ স্ট্রিটে, যদি যোগাযোগ করতে চান অবশ্যই আসবেন, আমি থাকবো না কিন্তু অন্য লোকজন থাকবে। তো আজকের ভিডিও এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো, কাল নয় পরশু আসবো। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।